ঢাবি ছেড়ে তুই বাকৃবিতে চলে আসতো। ফ্যামিলি অনেকেই বলছিল যে ঢাবি একটা ব্র্যান্ড, ঢাবি ছেড়ে আসতে পারে। আমি যদি চান্স পেতাম যে শেষ সাবজেক্ট হলেও আমি ঢাবিতে পড়তাম। ভাই আমি হচ্ছে ফার্স্ট টাইমে মেডিকেল মিস যাওয়ার পরে আমি ঢাবি, রাবি আর গুচ্ছ এই তিনটাতে পরীক্ষা দিয়েছিলাম শুধু। দিয়ে তিনটাতে আলহামদুলিল্লাহ হয়েছিল। যেখানে মানুষ ঢাবি পায় না সেখানে ঢাবিতে চান্স পেয়ে এবং বাকৃবিতে চলে আসছে, পেছনে আসলে কারণটা কি? জি ভাই, এটার কারণ আছে। আমি তো আমাদের ইউনিভার্সিটিতে এসে ওভারঅল কেমন লাগছে এখন? হলের পরিবেশ, ক্যাম্পাসের পরিবেশ, স্যারদের ক্লাস নেওয়া, ক্লাসের পরিবেশ খুবই ভালো লাগছে আমার কাছে। আমি সন্তুষ্ট। আসসালামু আলাইকুম। মেন্টরকাস্টের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমাদের আজকের এপিসোডে আমরা নতুন একজন গেস্টের সাথে কথা বলবো এবং যার অ্যাডমিশন জার্নি থেকে শুরু করে তোমাদের প্রতি বিস্তারিত গাইডলাইন সহ সবকিছু আমরা কথা বলবো। আমাদের প্রথম এপিসোডে তোমরা তোমাদের মারুফ ভাইয়ার গাইডলাইন শুনেছো, তার অ্যাডমিশন জার্নি শুনেছো। আজকের এপিসোডে আমরা আমাদের গেস্টের কাছে চলে যাই। তো জিসান, তোমার পরিচয়টা যদি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটু দিতে ডিটেইল। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ জিসান আহমেদ। আমি ভর্তি আছি কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আমার ভর্তি পরীক্ষায় আমার মেধাক্রম ছিল 405। আচ্ছা, তো এই যে ইউনিভার্সিটিতে আসা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা, তো আমাদের ইউনিভার্সিটিতে এসে ওভারঅল কেমন লাগছে এখন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। পরিবেশ অনেক ভালো। হলের পরিবেশ, ক্যাম্পাসের পরিবেশ, স্যারদের ক্লাস নেওয়া, ক্লাসের পরিবেশ খুবই ভালো লাগছে আমার কাছে। আমি সন্তুষ্ট খুব। আচ্ছা, তুমি তাহলে স্যাটিসফাইড। ওকে, তো আমরা অন্য কথা না বাড়িয়ে আমরা সরাসরি তোমার অ্যাডমিশন জার্নিতে চলে যাই। তো তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কি তুমি ফার্স্ট টাইমার নাকি সেকেন্ড টাইমার এখানে? না ভাই, আমি সেকেন্ড টাইমার। ও আচ্ছা, সেকেন্ড টাইমারে তুমি এগ্রিকালচারে পড়াশোনা করতেছো। আচ্ছা, এখন তোমার ফার্স্ট টাইমের অ্যাডমিশন জার্নিতে কি ছিল? কোথাও কি চান্স পেয়েছিলে বা সেকেন্ড টাইমে অন্য কোথাও চান্স পেয়েছিলে কিনা? ভাই আমি হচ্ছে ফার্স্ট টাইমে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা, আমি হচ্ছে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, আচ্ছা, রাবিতে পরীক্ষা দিয়েছিলাম, আর মেডিকেল মিস যাওয়ার পরে আমি ঢাবি, রাবি আর গুচ্ছ এই তিনটাতে পরীক্ষা দিয়েছিলাম শুধু। দিয়ে তিনটাতে আলহামদুলিল্লাহ হয়েছিল। ঢাবিতে ভর্তি হয়েছিলাম, আর রাবিতে মাইক্রোবায়োলজি এসেছিল, কিন্তু ওইটাতে ভর্তি হয় নাই, ঢাবিতে চলে এসেছে সেজন্য। আচ্ছা, আচ্ছা, কোন সাবজেক্টে ছিল ঢাবিতে? ঢাবিতে হচ্ছে বোটানিতে। তার মানে তুমি ঢাবি ছেড়ে ওভারঅল লাস্টলি বাকৃবিতে চলে আসছো? জি ভাই, আমার হচ্ছে মেডিকেল আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম। আচ্ছা, পরে সেকেন্ড টাইমে আমার মেডিকেল মিস যাওয়ার পরে আমি হচ্ছে ভাবলাম যে হচ্ছে আমার সব দিক দিয়ে ভেবে মনে হলো যে এগ্রিকালচারটাই আমার জন্য বেটার হতে পারে ভবিষ্যতের কথা ভেবে, সেজন্য আমি এগ্রিকালচার চুজ করছি। এটা তো আসলে অনেকে হয়তো বা বিশ্বাসও করতে পারবে না যে একটা মানুষ ফার্স্ট টাইমে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। হ্যাঁ, অনেকে দেখা যায় ফার্স্ট টাইম ঢাবিতে চান্স পেয়ে তোমার ফার্স্ট টাইমে কিন্তু বাকৃবিতে আসে, এটা আমরা মাঝে মধ্যে পাই। বাট একটা মানুষ ফার্স্ট টাইমে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আবার সে সেকেন্ড টাইম দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারে পড়াশোনা করতেছে। তো তোমাদের কাছে কি বিষয়টা একটু অবাক লাগছে না যে ফার্স্ট টাইম একটা মানুষ ঢাবিতে পড়াশোনা করে, যেখানে মানুষ ঢাবি পায় না সেখানে ঢাবিতে চান্স পেয়ে এবং বাকৃবিতে চলে আসছে? তাহলে এই যে তোমার বাকৃবিতে আসা ঢাবি ছেড়ে, এটার পেছনে আসলে কারণটা কি? মানে কেন মনে হলো যে না, আমার বাকৃবির এগ্রিকালচারে পড়া উচিত বা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা উচিত? কেন মনে হলো তোমার কাছে? জি ভাই, এটার কারণ আছে। আমি হচ্ছে প্রথমবারে যখন মেডিকেল মিস যাওয়ার পরে ঢাবিতে ভর্তি হই, তারপরে আবার সেকেন্ড টাইমে যখন প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন আমি ঢাবিতে ক্লাসও তেমন করা হয় নাই। আমার অ্যাটেন্ডেন্স নিয়ে থাকা লাগে, সেই অ্যাটেন্ডেন্সটাও আমার ছিল না, সেজন্য আমার এমনিতেই আমার রিয়াড নেওয়া লাগতো। তারপরে ঢাবিতে রিয়াড নিতে সমস্যা কি ছিল? বাট এখানে বাকৃবিতে আসা মানে কি আসলে তুমি কি দেখেছো যে বাকৃবি আসলে এমন কিছু যেটা আমার ঢাবি ছাড়া আমার আশাই লাগবে? আসলে আমার সেকেন্ড টাইম মেডিকেল মিস যাওয়ার পরে আমাকে আমার আমার বড় বোন বলেছিল এগ্রিকালচারে তুই খোঁজ নিয়ে দেখতে পারিস কেমন কি। পরে আমি অনেক ইন্টারনেট ঘেটে, ইউটিউব দেখে এগ্রিকালচার সম্পর্কে জানলাম, যা আমার আগে জানা ছিল না। আচ্ছা, আচ্ছা, অনেক কিছু জানলাম, সব জবের ক্ষেত্রে বলেন আর ভবিষ্যতের কথা ভেবে আমার মনে হলো যে আমার ঢাবির ওই সাবজেক্ট থেকে আমার মনে হলো যে আমার এখানে এসে আমার জব বা ক্যারিয়ারের ক্ষেত্রে আমার হয়তো ভালো হবে, সেজন্য ওইটা কুইট করে আমি হচ্ছে এখানে শিফট করছি। আচ্ছা, তো তোমার কাছে কি মনে হয় যে আসলে তুমি যে এগ্রিকালচার সাবজেক্টে পড়াশোনা করতেছো বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো, তো তুমি তো অবশ্যই ক্যারিয়ার স্কোপটা নিয়ে স্টাডি করেছো। তো আমার কি মনে হয় যে এগ্রিকালচার থেকে আসলে কি ধরনের ক্যারিয়ার আছে, বা আমাদের যারা স্টুডেন্টরা আছে যারা সামনে অ্যাডমিশন দিচ্ছে বা অলরেডি দিচ্ছে, সামনে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে, তো আমাদের স্টুডেন্ট এক্স্যাক্টলি কি কি ক্যারিয়ার গুলোতে যেতে পারবে বা তোমার দিক থেকে কি মনে হয়? তুমি তো অবশ্যই স্টাডি করেছো। জি ভাই। আচ্ছা, একটু যদি বিস্তারিত বলতে। জি ভাই, মেইনলি আমি বলবো যে আমি মূলত আমার টার্গেট বিসিএস, সেজন্য আমি প্রথমে বিসিএস দেখছিলাম যে বিসিএস এর ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে। বিসিএস এ মেইনলি হচ্ছে আমাদের হচ্ছে বিসিএস এ সুযোগ পাই, এগ্রিকালচারের ছেলেমেয়েরাও সেই একই সুযোগ পাই। শুধু একটি ক্ষেত্রে শুধু একটি সুযোগ সুবিধা আছে যে আমাদের জন্য আলাদা একটা কৃষি ক্যাডার আছে। ওই কৃষি ক্যাডারে শুধু আমাদের এগ্রিকালচারের ছেলেপেলেরাই পরীক্ষা দিতে পারে, অন্য বাইরের ভার্সিটির যারা কৃষি সাবজেক্টে পড়াশোনা করে না তারা সেখানে পরীক্ষা দিতে পারে না। এই সুযোগ সুবিধার কথা ভেবেই আমি হচ্ছে এগ্রিকালচারে চুজ করি। হ্যাঁ, শুধু এগ্রিকালচার না, এখানে তোমরা অনেকেই হয়তো বা জানো না যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে, বিশেষ করে কৃষি, তারপর হচ্ছে তোমার ডিভিএম, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারিজ এবং এগ্রিকালচার ইকোনমিক্স, এই যে তোমার 5টা সাবজেক্ট আছে, ওদের জন্য কিন্তু তোমার বিসিএস এর ক্ষেত্রে তোমার নর্মাল ক্যাডারের বাইরেও আলাদা কিন্তু টেকনিক্যাল ক্যাডার থাকে এবং সংখ্যাটা কিন্তু কম না।
তোমরা দেখবা প্রতি বিসিএস এ তোমার কৃষি ক্যাডার থেকে 150 থেকে 200, তারপর ডিভিএম এর জন্য থাকে 50 to 60, মানে বেশি হতে পারে, কোনো সময় 100 ওভার হয়। এগ্রিকালচার ইকোনমিক্স যেমন লাস্ট আমি দেখলাম যেটা 52 ক্যাডার, হাজবেন্ডারিকে তো সেম 50-এর আশেপাশে, ফিশারিজ এরকম। মানে দেখো তোমার একটা সাবজেক্টে নর্মাল ক্যাডার, তুমি জেনারেল ক্যাডার বলো, তুমি সেটা হতে পারে ধরো যে পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, এগুলো তো তোমার জন্য থাকছে, এর বাইরেও তোমার জন্য আলাদা ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে। তাহলে জিসান বলো তো, শুধুই কি বিসিএস, মানে কি স্টুডেন্টরা কি শুধু বিসিএস দেখে আসবে, নাকি আদার্স কি কি ক্যারিয়ার গুলো আছে বা আরো কি কি স্কোপ আছে? না ভাই, অন্যান্য চাকরি, সরকারি চাকরি বলেন আর হচ্ছে বেসরকারি চাকরি বলেন, সব ক্ষেত্রেই এগ্রিকালচারের কোনো, আমি দেখি না যে এগ্রিকালচারের সুযোগ পাবে না। এখন হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ে বৈজ্ঞানিক কর্মকর্তা, যেমন হচ্ছে বিআরআরআই, তারপরে হচ্ছে আপনার যেসব অনেক অর্গানাইজেশন আছে যেখানে ওরা হচ্ছে সায়েন্টিফিক, মানে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবে। আচ্ছা, এখন এই যে তুমি ঢাবি ছেড়ে আসলা, যেটা আসলে মানুষ এখনো অনেক ইমাজিন করতে পারবে না যে আসলে ঢাবি ছেড়ে আসাটা, পারিপার্শ্বিক কোনো প্রেশার বা ফ্যামিলি থেকে কোনো প্রেশার কি পেয়েছো কিনা এতদিন? ভাইয়া বলতে প্রেশার বলতে আমার ফ্যামিলির অনেকেই বলছিল যে ঢাবি একটা ব্র্যান্ড, ঢাবি ছেড়ে আসতে মানে ঢাবি আমাকে আমি যদি চান্স পেতাম যে শেষ সাবজেক্ট হলেও আমি ঢাবিতে পড়তাম, কিন্তু আমার সেটা মনে হয়নি। আমার মনে হয়েছে আমার মন থেকে আমার যদি স্যাটিসফাই আমার না হয় আমি সেটাতে পড়বো না, এবং সেই জন্য আমার মনে হয়েছিল যে এইটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হতে পারে, সেজন্য আমি এখানে চলে আসছি। তার মানে নিজের প্যাশনকে গুরুত্ব দিয়ে তোমার আশা? জি ভাই, আমি নিজের প্যাশনকে ওভারঅল ক্যারিয়ার দিকে হয়তো অনেকেই কৃষি ক্যারিয়ারটা জানো না, বা এখন হয়তো অনেকে জানছে বর্তমান সময়তে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বলতে শুরু করে বা নিউজ মিডিয়াগুলো থেকে শুরু করে হয়তো তুমি অনেক এগ্রিকালচার ক্যারিয়ারগুলো সম্পর্কে জানো, বা একটা সময় ছিল মানুষ এগুলো জানতো না। বাট আসলে কৃষির যে একটা ক্যারিয়ার বা কৃষির যেটা স্কোপ, এই যে তোমরা বলো যে আমার এই ইউনিভার্সিটিতে হয় না, ওই ইউনিভার্সিটিতে হয় নাই, আমার সামনে হয়তো সুযোগ নাই, বা তোমরা যখন জানবা যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কতটা অপরচুনিটি তোমার জন্য আছে, তখন আসলে ওই পেছনে যে হতাশাগুলো সেগুলো কিন্তু তোমার মধ্যে আসবে না। আচ্ছা, তো এখন তো সবকিছু ছেড়ে আসলা, সব ঢাবি ছেড়ে আসলা, রাবি ছেড়ে আসলা, সব ছেড়ে এখন আলটিমেটলি বাকৃবির কৃষি অনুষদে পড়তেছো। তো এখন কি মনে হয়, তোমার কি ডিসিশনটা কেমন ছিল, ভালো ছিল না কোনো দিক থেকে মনে হয় যে আমি ডিপ্রেশনে আছি, বা 1.5 মাসের মতো ক্লাস করেছো, সিনিয়রদের থেকে শুনেছো যে কি হবে না হবে, বা ওভারঅল তো কিছুটা আইডিয়া হয়েছে, সামনে আরো আইডিয়া হবে, তো কি মনে হয় কোনো ধরনের ডিপ্রেশন বা হতাশা, বা মানে যেটা চেয়েছিল এরকম কিছু হচ্ছে না, এরকম কিছু কি মনে হয়? না ভাই, এরকম মনে হয় না। আমি ক্লাস করে আমার খুবই ভালো লাগছে, আমাদের সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো আমি পড়তেছি, এই জন্য খুবই ভালো লাগতেছে, আমার কোনো ডিপ্রেশন কাজ করতেছে না। ক্যাম্পাস কেমন লাগে? সবাই তো বলে বাকৃবি সুন্দর, কেমন লাগে ক্যাম্পাসে? জি ভাই, আমার ক্যাম্পাস তো মনে হচ্ছে প্রতিদিনই ঈদ, আমাদের কোনো না কোনো ফেস্ট বা অনুষ্ঠান লেগেই আছে, আমরা এরকম খুবই ক্যাম্পাস লাইফটাকে খুব এনজয় করতেছি বাকৃবিতে। হল লাইফ, মানে হল লাইফের কি অবস্থা এখন? মানে জি ভাই, এখন হল লাইফ অনেক খুবই ভালো আমাদের এখানে, আমাদের সিনিয়র অনেক সাহায্য করে আমাদের কিছুদিন পর এসে আমাদের সাথে দেখা করে, আমাদের কেমন আছে কি, আমাদের কি কি কোনো উপদেশ লাগবে কিনা, পড়ায় কোনো সমস্যা আছে কিনা, সবই আমাদের থেকে এসে আমাদের উপদেশ দিয়ে যায়, এবং আমাদের খুবই সুন্দর। আচ্ছা, তো তোমার থেকে শুনে ভালো লাগলো। এখন যেহেতু আমাদের নতুন একটা ব্যাচ এক্সাম দিচ্ছে, বা নতুন একটা ব্যাচ 24-25 সেশন অ্যাডমিশন চলছে, তো এখন তোমার পক্ষ থেকে, তোমার অভিজ্ঞতা থেকে আমাদের জুনিয়রদের প্রতি কি গাইডলাইন থাকবে? সামনে যেহেতু কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, এবং অলরেডি তাদের মেডিকেল পরীক্ষা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, জাহাঙ্গীরনগর হয়েছে, যাদের ভালো হয়েছে তারা অনেকেই হয়তো কৃষিতে পরীক্ষাও দিবে না আমি জানি, বা যাদের হয় নাই এখন পর্যন্ত কোথাও চান্স, তাদের উদ্দেশ্যে আসলে তোমার পক্ষ থেকে কি গাইডলাইনটা থাকবে? এখন আমার গাইডলাইন থাকবে যে অনেকে এখন মেন সমস্যা হচ্ছে, অনেকে এখন জিপিএ মার্ক নিয়ে কথা বলতেছে। আচ্ছা, এখন এই জিপিএ মার্কটা, এটা নিয়ে কিন্তু আমরা স্টেপ নিচ্ছি, তোমাদের একটু বলি, জিপিএ মার্ক নিয়ে কিন্তু আমরা স্টেপ নিচ্ছি, আমাদের অসমিয়াম থেকে শুরু করে আদার যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা যারা কৃষি নিয়ে কাজ করি মোটামুটি তারা একটা স্টেপ নেওয়ার চেষ্টায় আছি। তোমাদের স্টুডেন্টরা অনেকে চাচ্ছে যে জিপিএ মার্কটা চেঞ্জ হোক, এটা নিয়ে আমরা স্টেপ নিয়ে আছি, ইনশাআল্লাহ আশা করি চেঞ্জ হবে। আচ্ছা, বিস্তারিত গাইডলাইনগুলো একটু বলো। আর বিস্তারিত গাইডলাইন বলতে হচ্ছে, তোমরা যারা ডিপ্রেশনে আছো, ডিপ্রেশন নেওয়ার কিছু নেই। এখন আমি তোমাদের স্টেজে আমিও ছিলাম, এখন সেটাকে তোমাকে কোপ আপ করতে হবে। এখন তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলা কিন্তু কোথাও চান্স পাও নাই, এখন তোমাদের মেন টার্গেট হচ্ছে একাডেমিক, তোমরা যে বায়োলজি পড়ছিলা, বায়োলজিটা তোমাদের একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত। আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, যে বায়োলজি তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড বা বেসিক কোয়েশ্চেন গুলোই আসে, বেশি ডিপলি আসে না। এখন তোমার যদি একাডেমিক যদি মোটামুটি পড়া থাকে, তুমি যদি এখন বায়োলজিটাকে গুরুত্ব দাও, তাহলে হয়তো তোমার ভালো হবে। কারণ তোমার ফিজিক্সের ম্যাথ গুলো করা আছে, এমনি হায়ার ম্যাথের গুলো ম্যাথ করা আছে, কেমিস্ট্রি ম্যাথ তো তোমরা এমনি পারবা, শুধু কেমিস্ট্রি থিওরিতে একটু গুরুত্ব দিবা, আর হচ্ছে এক্সট্রা তোমাদের বায়োলজিটা পড়া লাগবে, আর ইংলিশটা একটু গুরুত্ব দেওয়া লাগবে। আর যারা মেডিকেল মিস করছো তাদের তো হচ্ছে বায়োলজি তো মোটামুটি তোমরা সবাই বেশিরভাগ পারবা, যাদের প্রিপারেশন মোটামুটি লেভেলের নিয়ে আছে। আর তোমাদের শুধু একটু গুরুত্ব দিতে হবে ফিজিক্সের যে ম্যাথ টার্ম গুলো আছে ম্যাথে, আর হচ্ছে হায়ার ম্যাথের ম্যাথে। এখন তোমরা 24 ব্যাচের যারা আছো, 24 ব্যাচের হয়তো অনেকে এইচএসসির পর, এইচএসসি তোমরা ম্যাথ পরীক্ষা দেওয়া নাই,
এইচএসসি এর পরে তোমাদের ম্যাথও করে না, ম্যাথের সাথে তোমাদের তোমাদের আর সংযোগ নেই অনেকদিন। এখন তোমাদের এই যে কয়দিন হাতে 39-40 দিন আছে, তোমাদের উচিত পুরো সম্পূর্ণটাই গুরুত্ব দিয়ে তোমার ম্যাথ করা, হায়ার ম্যাথের ম্যাথগুলা আর ফিজিক্সের ম্যাথগুলা। এখন এইগুলাই করা। আর হচ্ছে আর যারা এমনি যারা ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছো, এখন অনেকেই হয়তো ডিপ্রেশনে আছো যে এবার তো হচ্ছে গুচ্ছের আগে এগ্রি এগ্রি ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে, সেই জন্য অনেক কম্পিটিশন হবে। কিন্তু তোমাদের এটা মাথায় রাখা উচিত যে এগ্রি অনেকেই হয়তো যে গুচ্ছে দিবে, এমনি গুচ্ছে দিবে বা কৃষি গুচ্ছ দিবে। এখন যারা নর্মাল গুচ্ছ দিবে, ওই গুচ্ছতে কিন্তু অনেকে পরীক্ষা দিয়ে চলে যাবে। এখন তুমি যদি মনে করো যে ওরা তো গুচ্ছে দিয়ে চলে যাবে, আমি তো নর্মাল ভাবে পড়লে আমি তো চান্স পেয়ে যাবো, এখন ওইটা মনে রাখা উচিত না। এখন আমার অনেক ফ্রেন্ডই আছে, তারা হচ্ছে এমনি ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা সাবজেক্ট পেয়ে ভালো সাবজেক্ট পেয়েছে, আর অনেকে জাহাঙ্গীরনগর থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বিএমবি সাবজেক্ট পেয়েও এই এগ্রিতে হচ্ছে চলে এসেছে। এখন তোমাদের সুযোগ সুবিধা দিয়ে সবসময় তোমার মনে রাখা উচিত আমাকে চান্স পেতে হবে, এটা তোমার মেন কথা। আচ্ছা, তো একটা যে যে বিষয় যেটা আছে হতাশা, কারণ মেডিকেলে হয় নাই, ঢাবিতে রেজাল্ট হয় নাই, বা ঢাবিতে হবে না হয়তো, বা পরীক্ষা দিয়ে মনে হচ্ছে জাহাঙ্গীরনগর দিলে হয় নাই, অনেক ইঞ্জিনিয়ারিং দিয়েছে হয় নাই। তো তাদের উদ্দেশ্যে কি বলবা, যে আসলে না হওয়াটা কি আসলে কি খুব বেশি খারাপ কিছু হয়েছে, নাকি সামনে আরো বড় স্কোপ আছে? না, এখন না হওয়াটা এটা হচ্ছে তোমার নিজেরও কিছু ল্যাকিংস আছে হয়তো, আর অনেকটা ভাগ্যরও অনেকটা, পরীক্ষায় তুমি হচ্ছে পরীক্ষার হলে যে তুমি হয়তো তোমার বেস্ট অ্যাপ্লাই করতে পারো নাই, এটা অনেকটা বিষয়। এখন এটা ডিপ্রেশনের কিছু না, এখন হয়তো তোমার সামনে হয়তো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সেই জন্য হয়তো তোমাকে তোমাকে সৃষ্টি করতে হয়তো তোমাকে এটা দেয় নাই। তো তুমি সেটা চেষ্টা করতে থাকো, তুমি অবশ্যই এটার ফল পাবা। আচ্ছা, ওকে, তো তোমার থেকে অনেক কিছু শুনলাম। এখন বলো যে আমাদের অসমিয়ামের কার্যক্রমগুলো তো দেখছো, কি মনে হচ্ছে অসমিয়াম যে আমরা কৃষি গুচ্ছ নিয়ে কাজ করছি, ওভারঅল তোমার কাছে কি মনে হচ্ছে যে আসলে স্টুডেন্টদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে? জি ভাই, আমার কাছে ভালোই লাগছে। এখন তোমাদেরও উচিত এটার সাথে যুক্ত থাকা, কারণ এখানে এগ্রি রিলেটেড তোমরা সব ধরনের হেল্প পাবা, তোমাদের সাপ্তাহিক গাইডলাইন্স পাবা, তোমাদের কোনো সমস্যা থাকলে যাবতীয় মেন্টরশিপের যাবতীয় হেল্প পাবা। এখন আমার এই মেন্টরশিপের কাজ বলেন আর হচ্ছে এই অসমিয়ামের যাবতীয় কাজ আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, তো জিসানকে অনেক ধন্যবাদ, ওরা ভাইয়া থেকে অনেক কিছু শুনেছো এবং বিস্তারিত গাইডলাইন পেয়েছো। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে আসার একটা গল্প শুনেছো, এবং সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে এসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে কিন্তু সে কোনো ধরনের দুশ্চিন্তা বা কোনো ধরনের হতাশা কিন্তু না, আলটিমেটলি সে স্যাটিসফাইড। তো তোমরা যারা স্টুডেন্টরা হচ্ছে কি এখনো কোথাও চান্স হয় নাই, বাট সামনে যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা রয়েছে, তো তোমাদের উচিত এখন থেকে ভাইয়া, এখন থেকে তোমরা কৃষিগুচ্ছের জন্য একটা জার্নি শুরু করে দাও, যাতে করে তুমি কৃষিগুচ্ছে একটা ভালো পজিশন করে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারো। এবং যখন আলটিমেটলি তুমি ওই জায়গাটা এসে পৌঁছাবা এবং তুমি যখন চান্স পেয়ে ভার্সিটিগুলোতে আসবা, তখন আসলে এই যে চান্স পাও নাই, ঢাবিতে পাও নাই, জাবিতে পাও নাই, বা মেডিকেলও হয় না, এই জিনিসগুলো আসলে তোমার মাথায় তখন থাকবে না। তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসো বা শেরে বাংলায় যাও বা যে কোনো একটা কৃষি ভার্সিটিতে যাও, তোমার কিন্তু আলটিমেটলি তখন একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে। তো জিসানকে অনেক ধন্যবাদ জুনিয়রদেরকে বলার জন্য, এবং আশা করি তোমার থেকে জুনিয়র অনেক বেশি হেল্পফুল হবে। আপনাকে ধন্যবাদ। আর তোমরা নিজেদের বেস্টটা দিয়ে প্রস্তুতি নিতে থাকো, বিজয় দেখা হবে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, নতুন একটা এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম।